আইপিএল এর ৭০টা ম্যাচ শেষ, গ্রুপ পর্ব 4টা ম্যাচ বাকি আছে প্লে অফ রাউন্ডের, এবং নাটকীয়তা যা হওয়ার ৬৮তম ম্যাচে হয়েছে চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোর। মানে ব্যাঙ্গালোর আসলে কোথা থেকে আসলো? প্রথম ৮ ম্যাচ শেষে যাদের একটা জয়, তারা যেভাবে আসলে কামব্যাক করলো, 14 পয়েন্ট নিয়ে আমরা বলছিলাম যে এই মৌসুমে হয়তো আইপিএল প্লে অফে যাওয়া সম্ভব না। আপনার কাছে কি মনে হয় যে ৮ ম্যাচ পরে কেউ যদি বলতো যে ব্যাঙ্গালোর যাবে, তাকে পাগল বলা ছাড়া আসলে উপায় ছিল না? আমরা বলেছিও যারা আরসিবির ফ্যান ছিল তখন, কারণ টানা 6 ম্যাচ হেরে আবার টানা 6 ম্যাচ জেতা, দিস ইজ অ্যাবসলিউটলি টাফ থিং। মানে আপনি এই দলটাতে আসলে কারা খেলছেন সেটাও আসলে ম্যাটার করে। এই মুহূর্তে বিরাট কোহলি বা ফাফ ডু প্লেসি অথবা তারা যে ফর্মটা ক্যারি করেছেন, স্পেশালি বিরাট কোহলি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, অরেঞ্জ ক্যাপ তিনি হোল্ড করছেন, এবং আইপিএলে এখনো পর্যন্ত যারা হাইয়েস্ট রান করেছেন তার মধ্যে সো ফার এই মুহূর্তে তিনি 9th র্যাঙ্ক, তার যদিও 900+ স্কোর তিনি করেছেন 973। সো সব কিছু মিলে দলের মধ্যে না ওই ভাইভটা কাজ করে, যেমন সিএসকে এর মধ্যে একটা ভাইভ কাজ করে যে উই ক্যান ডু এনিথিং। সো আরসিবির মধ্যেও কিন্তু সেই ভাইভটা কাজ করার মতো এলিমেন্টস তাদের আছে। আমার কাছে মনে হয় সেই জিনিসটাই তাদেরকে আসলে অনেক বেশি স্ট্রেন্থ দিয়েছে, এগিয়ে নিয়েছে। এবং আরেকটা কথা আসলে আলাদা করে না বললেই না, যখন শেষ ওভারে 17 রান দরকার, মানে চেন্নাইয়ের কোয়ালিফাই করার জন্য ইয়াশ দয়াল বল করছেন ধোনিকে, প্রথম বলে তিনি 6 কনসিড করেছেন, মানে 5 বলে 11 দরকার। আমি দেখছিলাম ম্যাচ শেষে দীনেশ কার্তিক বলছিলেন ওই 6 মারাটাই চেন্নাইকে ডুবিয়েছে এবং ব্যাঙ্গালোরকে নিয়ে গেছে, কারণ ওই 6টা চলে গেছিল স্টেডিয়ামের বাইরে 110 মিটার্স, এবং 110 মিটার ওই 6-এর পর বল চেঞ্জ করতে হয়েছে। ভেজা বল থেকে তারা নতুন বল যেহেতু পেয়েছেন, সে কারণেই শেষের বলগুলোতে আসলে স্লোয়ারগুলো কার্যকরী হয়েছে। তো সব কিছুতে আসলে ওই ইনডেপথ ছোটোখাটো বিষয়গুলোই কিন্তু ওই পার্থক্য টেনে দেয়। অনেক বড় ব্যাপার। মানে ডিকে পারফেক্ট কথাটাই বলেছেন, কারণ সেখানে দেখেন একটা বোলার আলটিমেটলি তার গ্রিপের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে আমি আমার স্কিল কতটুকু দেখাতে পারবো। ভেজা বলে আমার ফিঙ্গার ওয়ার্ক যতটুকু ভালো হবে, ড্রাই বল থেকে আরও বেশি ভালো হবে। সো হতে পারে, মানে আমি এই কথাটাকে কিন্তু ফেলে দিচ্ছি না, এটা একটা বড় স্টেটমেন্ট। কিন্তু দীনেশ কার্তিক ওই জায়গাটা থেকে যেটা বলেছেন, তার অ্যানালাইসিস অথবা যে জিনিসটা তিনি খেয়াল করছেন, এই ছোটোখাটো ব্যাপারগুলো না অনেক বড় পার্থক্য হয়ে যায়। মানে সিরিয়াসলি এটা সিএসকে কে, মানে প্রথম ম্যাচ সিএসকে কিন্তু আরসিবির এগেইনস্টে খেলেছে। আচ্ছা, ধোনির কি শেষ ম্যাচ? এইটা নিয়ে কিন্তু তর্ক আছে। এইটা নিয়ে শেষ যেটা শুনতে পাচ্ছি যে সিএসকে অফিসিয়াল বলেছেন যে ধোনি এখনও জানাননি যে তিনি আগামী বছর খেলবেন কিনা। গেল বছর তিনি বলেছিলেন যে তিনি দর্শকদের জন্য নিজেকে ফিট রাখতে চান, 8-9 মাস সময় আছে, সেটার পরে তিনি ডিসাইড করবেন। এবার বলছেন আরও 2-3 মাস পরে তিনি জানাবেন যে তিনি ফিরবেন কি ফিরবেন না। আমরা আইপিএল নিয়ে যখনই আসলে কথা বলি তখনই পয়েন্ট টেবিলের কথা আসলে বলতে হয়, কারণ আরসিবি যে 14 পয়েন্ট নিয়ে গেল, 14 পয়েন্ট কিন্তু সম্ভবত আরো 4-5টা দলের আছে। ওই রান রেটটাই আসলে দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরসিবির রান রেটটা যেহেতু প্লাস ছিল, সেই কারণেই কিন্তু ব্যাঙ্গালোর 14 পয়েন্ট নিয়ে আসলে যেতে পেরেছে, কারণ তাদের রান রেটটা +.459 ছিল, এবং সিএসকে 14 পয়েন্ট থাকা গেল তাদের রান রেটটা হালকা কম ছিল, তাদেরও প্লাস ছিল। বাকি সবগুলো দলেরই রান রেটটা মাইনাস হয়, ওই 14 পয়েন্ট নিয়েও কিন্তু আসলে যাওয়া হয়নি। আমরা প্রথম 4টা দলকে দেখছিলাম। একটু প্লে অফের সমীকরণটা যদি বলি, গেল ম্যাচে বৃষ্টির কারণে আসলে সানরাইজার্স হায়দ্রাবাদ কিছুটা লাকি বলবেন কি, 216 তারা চেস করেছে, এবং পরের ম্যাচে রাজস্থানকে জিততে হতো। আমরা শুনলাম যে টস হয়েছে, রাজস্থানের 7 ওভারের ম্যাচ পাচ্ছে, আবার বৃষ্টি এসে রাজস্থানকে থার্ডই হতে হলো। এটা রাজস্থানের জন্য নিশ্চিতভাবে একটা সেটব্যাক, কারণ 1-2-এ থাকলে সেটা অবশ্যই অনেক বড় একটা অ্যাডভান্টেজ। ইউ আর গেটিং 2 চান্সেস। আপনি 1-2 থাকা মানে হচ্ছে আপনি যদি কোনো কারণে কোয়ালিফায়ার 1 আপনি হেরে যান, সো ইউ উইল গেট অ্যানাদার চান্স যেখানে আপনি কোয়ালিফায়ার 2 খেলবেন। সো কোয়ালিফায়ার 2 খেলা মানে আমার হাতে 2টা চান্স থাকা আর আমার হাতে 1টা চান্স থাকা, সেক্ষেত্রে একটু তো আনলাকি বটে। বাট এসআরএইচ আমার কাছে মনে হয় যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ একটা কথা আছে, শুরু থেকে তারা ব্রেভ ক্রিকেটটাই খেলছে। সো ওই জায়গাটা থেকে তারা কিন্তু সেই সুযোগটা পেয়েছে। আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনি মানে টুর্নামেন্টের বেস্ট 2টা দলের খেলা দেখবেন। এসআরএইচ যাদেরকে আপনি বলতে পারেন যে এই টুর্নামেন্টে দে ক্যান ডু এনিথিং, দে ক্যান চেজ এনিথিং, দে ক্যান স্কোর এনিথিং, দে ক্যান পোস্ট 300 অ্যাজ ওয়েল। সো ইউ নেভার নো। সো কেকেআর আরেকটা টিম যারা হচ্ছে বোথ সাইড সুপারবলি ব্যালেন্সড। আপনি বোলিং ডিপার্টমেন্টে যাবেন, আপনি ব্যাটিংয়ে আসবেন, কোন জায়গাটাতে আপনি তাদের একটা উইক লিঙ্ক আমাকে বের করে দেখান। সে স্পিন হোক, পেস হোক, ব্যাটিং হোক, স্টার্টিং হোক, মিডল অর্ডার হোক, লোয়ার অর্ডার হোক, ফিনিশিং হোক, এভরিওয়্যার দে আর সুপারবলি ব্যালেন্সড। সো এক্সিলেন্ট একটা কোয়ালিফায়ার 1 ওয়েট করছে সবার জন্য। পরের ম্যাচটার কথা যদি বলি, সেখানে কাকে আসলে এগিয়ে রাখা যায়? কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বলছিলাম আমরা যে 6টা ম্যাচের 6টাই জিতেছে। অন্যদিকে রাজস্থানের কথা যদি বলি, তাদেরকে কি আনলাকি বলবেন কিনা? কারণ 9 ম্যাচ শেষে তাদের 8টা জয় ছিল, 16 পয়েন্ট ছিল। শেষ 5টা ম্যাচে তারা 4টা ম্যাচ হারলো, গেল ম্যাচটা বৃষ্টির কারণে আসলে পরিত্যক্ত হয়েছে। মানে একটা দল শেষ 5 ম্যাচ ধরে জেতেনি, আরেকটা দল টানা 6 ম্যাচ জিতে এসেছে। তাহলে কি বলা যায় যে ব্যাঙ্গালোর এগিয়ে থাকছে? আমার কাছে তাই মনে হয়, মানে রাইডিং অন দ্য লাক। আপনি যখন লাক
মানে লাখের উপর রাইড করবেন, প্লাস একটা ভালো মোমেন্টাম ক্যারি করবেন সেই জায়গাতে, এবং আপনি পুরো আরসিবির ভিতরের টিমের অবস্থাটা আপনি দেখেন, টিম জেলটা দেখেন, প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স দেখেন, সেই জায়গাটাতে মানে আমার কাছে মনে হয় যে আরসিবি যে মোমেন্টাম ক্যারি করছে এবং সেই মোমেন্টামটার মানে অপোজিটে আপনি যদি আরআরের মোমেন্টাম চিন্তা করেন, আরআর কিছু কিছু জায়গাতে তারা তাদেরকে আনলাকি ভাবছে, ওই যে আনলাকি ভাবা, আহা আমাদের এই কাজটা এটা হতে পারতো, সো মোমেন্টাম কিন্তু তাদের এক সুতা হলেও ডাউন আছে, কারণ হচ্ছে তারা যেটা চেয়েছিল সেটা তো হয়নি, আর আরসিবি যেটা চেয়েছিল টাফ জিনিসকে তারা হ্যাপেন করে দেখিয়েছে। সো ওই জায়গা থেকে সাহসটা আমার কাছে মনে হয় যে ক্রিকেটে অন দ্য গিভেন ডে অনেক কিছু আসলে পার্থক্য করে দিতে পারে। আমরা যেহেতু গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে, একটু অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপে কারা এগিয়ে আছে সেটা দেখে নিতে চাই। নিশ্চিতভাবে বিরাট কোহলি বলা যায় যে এবার অরেঞ্জ ক্যাপটা তিনিই পেতে যাচ্ছেন, কারণ একমাত্র তারই 700-র ওপর রান। আমরা যদি টপ 5 দেখি, ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাইয়ের, তিনি বাদ পড়ে গেছেন, রিয়ান পরাগ টিকে আছেন, সাই সুদর্শন বাদ পড়ে গেছেন, সঞ্জু স্যামসনেরও 500-র ওপর রান আছে। তো ট্রাভিস হেড, রিয়ান পরাগ বা সঞ্জু স্যামসনের পক্ষে হয়তো সম্ভব 700-তে পৌঁছানো, তবে বিরাট কোহলি তিনি যেহেতু এখনও আছেন এবং গ্যাপটাও 150-র বেশি, খুব বেশি ম্যাচ তো আপনি পাবেন না, সেক্ষেত্রে বিরাট কোহলি হয়তো এবারের অরেঞ্জ ক্যাপটা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছেন। আমরা অরেঞ্জ ক্যাপ থেকে যদি পার্পল ক্যাপের দিকে যাই, ওই জায়গায় আসলে দেখা যাবে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলা প্লেয়ারদের অনেকেই আছেন, অনেকেই নেই। নাই, রাইট, হার্ষল প্যাটেল লিড করছেন 24টা উইকেট নিয়ে। সেখানে আমরা যদি সেখানে দেখি যে হার্ষল প্যাটেল পাঞ্জাবের হয়ে, সো তার কিন্তু ওইখানেই শেষ, সো ও এই জায়গা থেকে আর চান্স নেই যে অন্তত উইকেটের সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার। বুমরা তিনিও আলটিমেটলি নেই, এবং আর্শদীপ সিং পাঞ্জাবের সেটাও নেই। কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এই জায়গা থেকে 18 থেকে তিনি আর কততে যেতে পারবেন যদি তিনি ডিরেক্ট ফাইনালে থ্রো করেন। আমি ধরলাম 2-2-4 22টা উইকেট হবে, 24টিকে তো আর ক্রস করতে পারছেন না, বাট যদি করে ফেলেন দ্যাট উইল বি রিয়েলি ইন্টারেস্টিং। সেক্ষেত্রে নাটরাজন আছেন 17 উইকেট, মানে 17 থেকে শেষ 2-3টা ম্যাচে 24 এই ক্রস ধরনের করা। ওয়েতে 24 ক্রস করাটা আসলে খুবই ডিফিকাল্ট। তো বোঝা যাচ্ছে যে বিরাট কোহলি এবং হার্ষল প্যাটেলই আসলে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের জন্য আসলে লিড করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.